তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেনার। তো সবার প্রথমে কথা বলা যাক কোডি রোডস ভার্সেস লোগান পলের ম্যাচটাকে নিয়ে। তো আমরা এটা ভেবেছিলাম যে এটা উইনার টেক্স অল ম্যাচ হবে, কিন্তু দেখলাম যে এখানে শুধুমাত্র কোডির চ্যাম্পিয়নশিপটাকেই অন দ্য লাইন রাখা হয়েছে। তো এর পেছনে কারণটা কি? কারণটা খুবই সিম্পল। এখানে হচ্ছে যে যদি উইনার টেক্স অল ম্যাচ তো তাহলে কোডিকে জেতাতে পারতো না, কারণ লোগানের থেকে চ্যাম্পিয়নশিপ চলে যাবে। আবার লোগানকেও জেতাতে পারতো না, কারণ কোডি রোডসের থেকে চ্যাম্পিয়নশিপ চলে যাবে। আবার কোডি রোডসকে পিন করে হারানোই এটা একটা অনেক বড় ব্যাপার। আর তাহলে কি হতো? তাহলে ডাব্লিউডাব্লিউ সেটাই করতো যেটা ডাব্লিউডাব্লিউ সবসময় করে থাকে, মানে ডিসকোয়ালিফিকেশানে এন্ড। আমরা দেখলাম যে জেড কার্গিল আর নায়া জ্যাক্সের মধ্যে কাউকে হারানো সম্ভব নয়, তাই ডিসকোয়ালিফিকেশান করে দেওয়া হয় এই ম্যাচটাকে। তো আমরা এই ম্যাচটা তো এমনটাই দেখতে পেতাম যে হয়তো লোগান পল ব্রাশ নাকাল ইউজ করতো, এবারে রেফারি সেটা দেখতে পেয়ে যেত, যার ফলে ডিসকোয়ালিফাই হয়ে যেত আর ম্যাচটার কোনো রেজাল্টই বেরোতো না। তো এইটা করলে খুবই বাজে জিনিস হতো। ফ্যান্সরা বহুত ক্রিটিসাইজ করতো, বলতো যে এই ম্যাচের এত হাইপ, এটা উইনার টেক্স অল ম্যাচ ছিল, আর এখানে আমরা কী দেখতে পেলাম? ডিসকোয়ালিফিকেশান। তো ডাব্লিউডাব্লিউ থেকে বাঁচার একটা উপায় বার করেছে যে এখানে শুধুমাত্র কোডি রোডসের চ্যাম্পিয়নশিপটাই অন দ্য লাইন থাকবে। এতে করে হবে কি, যদি লোগান পল হেরেও যায়, লোগান পলের থেকে কিচ্ছু যায় আসবে না, আর এখানে কোডি রোডস তার টাইটেল রিটেন করে নেবে। আর যদি এখানে ইউএস টাইটেল অন দ্য লাইন থাকতো তাহলে হতো কি, এখানে কোডি রোডসকে তো হারানো সম্ভবই নয়, কারণ কোডি রোডস রোমানেসকে হারিয়ে এসছে, আর সে লোগান পলের কাছে হারবে এটা তো কোনো দিক দিয়ে সম্ভব নয়। সে লোগান পল যতই চিটিং করুক না কেন, তো লোগানের থেকে চ্যাম্পিয়নশিপ চলে যেত, এটাই হচ্ছে সমস্যা। আর এখানে তাই জন্য শুধুমাত্র কোডি রোডসের চ্যাম্পিয়নশিপ অন দ্য লাইন রাখা হয়েছে। এর ফলে হচ্ছে যে কোডি রোডস লোগান পলের কাছে হারবেও না, আর সে তার টাইটেলটাও রিটেন করে নেবে। আর আমি তো বলবো 100 বার ম্যাচ হলে কম করে হলেও 99 বার তো এখানে কোডি রোডসই জিতবে, কারণ আমার মনে হয় না যে লোগান পলের পক্ষে কোডি রোডসকে হারানো সম্ভব। হ্যাঁ, হারানো সম্ভব, কিন্তু এই মুহূর্তে হারানো একদমই সম্ভব নয়, কারণ কোডি রোডস এখন একটা আলাদা লেভেলে রয়েছে। আর দেখতে গেলে এই ম্যাচটা সবথেকে বেশি প্রেডিক্টেবল ম্যাচ হয়ে গেছে কিং অ্যান্ড কুইন অফ দ্য রিং টুর্নামেন্ট বলছি, কিং অ্যান্ড কুইন অফ দ্য রিং প্রিমিয়াম লাইভ ইভেন্টের সবথেকে বেশি প্রেডিক্টেবল ম্যাচ এটাই। এটা হচ্ছে যে কোডি রোডস এখানে তার টাইটেল রিটেন করে নেবে, আর এখানে যাই পারে হয়ে যাক না কেন লোগান পল তার তরফ থেকে কোনো লোককে নিয়ে আসবে, কেএসআইকে নিয়ে আসবে, স্পিডকে নিয়ে আসবে, যাকে খুশি নিয়ে আসুক, আর ব্রাশ নাকাল ইউজ করে নিক, কোডি রোডস এই ম্যাচটা কোনো মতেই হারবে না। এটা একেবারে মানে বলতে গেলে চিরসত্য। তো এর ফলে ম্যাচটা খুবই প্রেডিক্টেবল হয়ে গেছে, জাস্ট এটুকুই। আর এরপরে কথা বলবো লিভ মর্গানের একটা ইন্টারভিউ নিয়ে, আর তোমরা এই কথাটা শুনে বেশ হাসি পাবে, বেশ মজাদারও আছে, আর দেখতে গেলে একটু আজবও। কারণ হচ্ছে লিভ মর্গান বলে যে সে যখন ডাব্লিউডাব্লিউতে তার ক্যারিয়ার শুরু করে, সে রায়েট স্কোয়াড নামে একটা টিম ছিল। তোমাদের মনে আছে যে লিভ মর্গানের ডেবিউ সেই টিমের মধ্যে হয়েছিল, রায়েট স্কোয়াড, যেখানে ছিল লিভ মর্গান, রুবি রায়েট আর সারা লোগান, যাকে এখন আমরা ওয়ালহেলা নামেও চিনি। তো লিভ মর্গান এখানে একটা খুবই মজাদার জিনিস রিভিল করে যে তখন যখন তারা ট্যাগ টিম ম্যাচ লড়তো, তো সারা লোগান যে আছে, মানে ওয়ালহেলা যে আছে, সে রিংয়ের মধ্যে যতক্ষণ ম্যাচ চলতো ততক্ষণ খালি বায়ু ত্যাগ করতে থাকতো। তো বায়ু ত্যাগ মানে পাতি বাংলা ভাষায় বলতে গেলে পাঁত মারতো। তো মানে রিংয়ের মধ্যে ম্যাচ চলাকালীন সে পাঁততেই থাকতো, আর সেটা এখানে লিভ মর্গান খুব ভালোভাবে নোটিস করেছে, আর এত বছর পর সে সেটা রিভিল করলো। মানে হ্যাঁ, দেখতে গেলে ম্যাচ লড়তে গিয়ে অনেক চাপ পড়ে, তো সেই চাপের ফলে পেঁদে ফেলেছে। তো আর কী বা করা যাবে, কিন্তু খুবই হাস্যকর জিনিস বলতে পারো, কারণ একবার মতো ঠিক আছে, কিন্তু সারা ম্যাচে কন্টিনিউ প্রথম থেকে শেষ পর্যন্ত পেঁদে বেড়াতো, এটা তো হাস্যকরই। আর ওয়ালহেলা এটা করেছে, তো জানি না এখন ওয়ালহেলা কীভাবে রিয়াক্ট করবে এর উপরে, কিন্তু লিভ মর্গান এখানে একটা অনেক বড় জিনিস রিভিল করে দিয়েছে। তো এরকম মজাদার ঘটনা আমরা প্রায় শুনতে পাই ডাব্লিউডাব্লিউ সুপারস্টারদের তরফ থেকে, যেটা শুনে আমাদের তো বিশ্বাসই হতে চায় না, কিন্তু সেটাই হচ্ছে সত্যি। আর আমাদের সকলের প্রিয় জন মক্সলি, বা যাকে আমরা ডিন অ্যামব্রোস নামে চিনি, ডিন অ্যামব্রোস টুইটার নিয়ে একটা কথা বলেছে। আমরা জানি যে টুইটার থেকে অনেক স্টোরি লাইনের সূত্রপাত হয়, আর আমরা অনেক কিছু ডাব্লিউডাব্লিউ রিলেটেড, এছাড়া আরও বিশেষ ডাব্লিউডাব্লিউর বাইরেও সব কিছু আমরা টুইটার থেকে জানতে পারি। তো ডিন অ্যামব্রোস টুইটার নিয়ে একটা কথা বলেছে যে টুইটার মানুষকে কানেক্টেড করার একটা খুবই ফালতু মাধ্যম, মানে আমি তো টুইটার ইউজই করি না, আর টুইটার হচ্ছে খুবই একটা বিচ্ছিরি জায়গা। এখানে কে কী বলছে, কে কী করতে চাইছে, কী সব বোঝা মুশকিল, বোঝাই যায় না যে মানুষ কোন দিকে রয়েছে। আর এখানে সবসময় তুমি এখান থেকে পালাতে পারবে না, এখানে তো অনেক নিউজ থাকে, অনেক রুমার চলে, এছাড়া এখানে অনেক পিপল একে অপরের সাথে কন্ট্যাক্ট করে, আর দেখতে গেলে সেটা খুবই খারাপ জিনিস। আর এখানে সত্যির থেকে তো বেশি মিথ্যেই এখানে এক্সিস্ট করে, তাই টুইটার একদম খুবই বাজে জিনিস মানুষকে কানেক্টেড করার। আর আমি তো একদম ইউজ করি না টুইটার, আর তোমাদের উচিত টুইটার ইউজ না করা। তো এইটা ডিন অ্যামব্রোসের মতামত। আর দেখতে গেলে
আমি এতদিন ধরে টুইটার ইউজ করে যা দেখছি যে টুইটার একটা খুবই বলতে গেলে বিচ্ছিরি আর ঝামেলার জায়গা। আমরা অনেক সময় দেখেছি যে টুইটারে মানুষ এক কথা বলছে আর বাস্তবে একেবারে তার থেকে আলাদা কথা বলছে। আর এখানে আমি বলবো যে এখানে আমরা অনেক রকম নিউজ আর রুমার শুনতে পাই আর বেশিরভাগ তো ফেক হয়, কারণ এখানে যে যাই নয় তাই বলছে, কে কখন কোন দিকে যাবে বোঝা মুশকিল। আজকে দেখবো যে এক কথা বলছে, কালকে গিয়ে দেখবো যে আরেক কথা বলছে। তো এইখানে খুবই টক্সিক একটা জায়গা, এখানে খুবই বোঝা মুশকিল। আর এখানে যে যা নয় তাই বলে, মানে কি বলতে গেলে বলার স্বাধীনতা রয়েছে, তো বলছে সব এখানে। আর এখানে ভালো জিনিসের থেকে খারাপ জিনিসটাই বেশি, আর বলতে গেলে খুবই টক্সিসিটি এখানে ছড়ানো হয় আর খুবই টক্সিক একটা জায়গা। তো এই টুইটারের সবার টুইটকে সিরিয়াসভাবে নেওয়ার দরকার নেই। মানে যদি টুইটারের প্রত্যেকটা জিনিসকে আমরা সিরিয়াস নিই তো আমাদেরই মাথা খারাপ হয়ে যাবে, এমন একটা অবস্থা। তো এই জন্যই ডিন অ্যামব্রোস এই কথা বলেছে। আর মানে টুইটার ইউজ করলে একটু বুঝে শুনে করতে হবে, কারণ টুইটারের সব জিনিস বিশ্বাসযোগ্য হয়ও না। কারণ এখানে ভালো মানুষের সাথে সাথে খারাপ মানুষও আছে, আর তারা শুধুমাত্র ফ্রেম কামানোর জন্য যা নয় তাই ছড়াতে থাকে, মানে বিশেষ করে ফেক নিউজ ছড়াতে থাকে, সেটাই এখানে বলা হয়েছে। আর সবার লাস্টে কথা বললো লোগান পল আর এলএ নাইটের মধ্যে। তো আমরা সম্ভবত সামার স্ল্যামেতে লোগান পলের সাথে এলএ নাইটের ম্যাচ দেখতে পাবো ফর দ্য ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপ। আর এই ম্যাচটা এই জন্যই বলছি কারণ এখানে ডাব্লিউডাব্লিউ নিজে থেকে টিজ করেছে এই ম্যাচটা। আর আমরা শুনেছিলাম যে রেসলম্যানিয়াতেও আমরা লোগান পল ভার্সেস এলএ নাইটের ম্যাচ দেখতে পাবো, কিন্তু সেখানে আমরা সেটা দেখতে পাইনি। তবে এবার মনে হচ্ছে যে ফাইনালি সামার স্ল্যামেতে আমরা এই ম্যাচটা দেখতে পাবো। আর দেখতে গেলে এলএ নাইট এটা ডিজার্ভও করে, আর আমি তো শুধু বলবো যে ম্যাচ ডিজার্ভ করে না, এলএ নাইট লোগান পলকে হারিয়ে দিয়ে চ্যাম্পিয়নশিপটাও জেতা ডিজার্ভ করে। আমরা এলএ নাইটকে অনেক সময় ধরে একটা অনেক লম্বা টাইম ধরে একটা ভালো জায়গায় দেখতে চাইছি, কিন্তু সেখানে আমরা দেখতে পেলাম না, রোমানকে হারাতে পারলো না, সেটা মেনে নেওয়া যায়। কিন্তু রেসলম্যানিয়া বা তার আগেও আমরা সেরকম ভালো কিছু দেখতে পেলাম না। আর রেসলম্যানিয়াতে তো তার এজে স্টাইলসের সাথে ম্যাচ ছিল, কোনো চ্যাম্পিয়নশিপের সাথে ম্যাচ ছিল না, তো সেখানে তো আর কিছু বলার নেই। কিন্তু এইবারে আমরা চাই যে ফাইনালি যদি লোগান পল ভার্সেস এলএ নাইটের ম্যাচ হয় তাহলে এলএ নাইটকে চ্যাম্পিয়ন বানানো হোক। আর যদি এই ম্যাচটা নাও হয়, এলএ নাইট একটা চ্যাম্পিয়নশিপ তো ডিজার্ভ করেই। তো দেখা যাক এলএ নাইটের ভালো দিন আসে কিনা। ভালো দিন তো চলছে, কিন্তু যতক্ষণ না চ্যাম্পিয়নশিপ জিতছে ততক্ষণ ভালোটাকে আরও ভালো বলা যাচ্ছে না। তো এই ম্যাচটা আমরা হয়তো কোডি রোডসের সাথে ম্যাচ শেষ হওয়ার পর থেকেই এর স্টোরি লাইনের সূত্রপাত আমরা দেখতে পাবো, কারণ এরপরই আছে সামার স্ল্যাম, যেটা আর মাত্র 2.5 মাস পর, আগস্ট মাসের 3 তারিখে। তো দেখা যাক এই ম্যাচটা হয় কিনা। আমি তো চাই এলএ নাইট লোগান পলকে তার হোম টাউনই হারিয়ে দিয়ে ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপ জিতুক, এতে ফ্যান্সরাও খুব খুশি হবে, কারণ লোগান পলকে তো একেই দেখতে পারে না, তার উপরে এলএ নাইট এখন খুবই ফ্যান ফেভারিট, আর সকলে চায় যে এলএ নাইট একটা চ্যাম্পিয়নশিপ জিতুক। তো চলো গাইজ, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও, আর পারলে ভিডিওটাকে একটু শেয়ারও করে দিও। তো চলো গাইজ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।